দেশে এখন আষাঢ়িয়া কান্না। বারান্দায় দাঁড়িয়ে থাকা পূজার শরীর মাখামাখি হচ্ছে মিষ্টি শীতল জলে। সেই জলে হাত ভিজিয়ে ফিসফিস করে বলল সে, তুমি কি পাগল হয়ে গিয়েছো রঞ্জন? আমার তোমাকে স্বাভাবিক মনে হচ্ছে না। ভরা বর্ষা, আকাশটা ছেয়ে আছে কালো মেঘে। পাহাড়ি গা জুড়ে ভয়াবহ ঝুম বৃষ্টি। সরু আঁকাবাঁকা রাস্তাগুলোর পাশ বেয়ে ছুটে যাচ্ছে ফুলে ফেপে থাকা ঝিরি। আষাঢ়ে কান্নায় ধুয়ে মুছে আরো খানিকটা পবিত্র হয়ে উঠেছে রূপসী পাহাড়ের অঙ্গ। সেই সরু পিচ্ছিল লাল মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মধ্যবয়স্ক এক উপজাতি। মাথায় তার কালো ছাতা। দূর থেকে দেখলে মনে হয় ছাতাটা বুঝি ঢেকে গিয়েছে কালো অন্ধকার মেঘরাজ্যে। পাজরা খালি, জুতো নেই। হাঁটু সমান লুঙ্গি আর ঢিলে ঢালা ফতুয়ায় অধিকাংশই ভেজা। পিঠে মাঝারি আকারের ঝুড়ি। লোকটি নিরুদ্বেগ ভঙ্গিতে হেঁটে চলেছেন। ভীষণ পরিচিত পাহাড়ি জংলা ভেঙে উঠে যাচ্ছেন পাহাড়ের চূড়ায় থাকা ছোট্ট ছিমছাম বাড়িটার দিকে। বাঁশ কাঠ দিয়ে তৈরি বাড়িটা চোখে পড়ছে না। কালো মেঘ আর পাহাড়ি গাছে ঢেকে আছে তার অস্তিত্ব। লোকটা চূড়ায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নামলো। বৃষ্টি বাড়ছে। বাইরের চটানে রাখা বালতি থেকে পা ধুয়ে ভেতরে ঢুকলো বাহাদুর। দরজা খোলা। ভেতর থেকে অদ্ভুত সুরেলা শব্দ আসছে। বৃষ্টির সাথে তাল মিলিয়ে অসাধারণ শোনাচ্ছে কানে। ঝুড়িটা বাইরে ঘরে রাখতেই ভেতর থেকে কোমল কণ্ঠ শুনতে পেল বাহাদুর। বাবু গাইছে। আজও নিশ্চয়ই সেই অদ্ভুত যন্ত্রটা নিয়ে বসেছে বাবু। বাহাদুর ভেতরে দরজায় গিয়ে দাঁড়ালো। গানটা থেমে গেল হঠাৎ। জানালার পাশে বসে থাকা নাদিম ঘাড় ফিরিয়ে তাকালো। ঠোঁটে হাসি নিয়ে বলল, কি অবস্থা বাহাদুর? বিয়ে দিয়ে গিয়েছে দেখছি। বৃষ্টি সালে আসতে পারতে। বাহাদুর মুখ কাচুমাচু করে নিজের দিকে তাকালো। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে গিয়ে ভয়াবহ অপরাধ করে ফেলেছে। নাদিম গিটারে সুর তুলল। টুংটাং শব্দ তুলে বলল, বেশি করে চিনি দিয়ে এক কাপ চা বানিয়ে ফেলো তো বাহাদুর। ফটাফট বানাবে, পারবে না? বাহাদুর মাথা নাড়ল। তারপর কি ভেবে বলল, ঘরত দুধ নাই বাবু। দুধ না থাকলে রং চা বানাবে। চিনিটা একটু বেশি দেবে। দুধ থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বাহাদুর মাথা নাড়ল। ফিরে যেতে নিয়েও থেমে গেল হঠাৎ। নাদিম গিটার থেকে হাত সরিয়ে তার দিকে চাইল। গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলতে চাও বাহাদুর? বাহাদুর মাথা নাড়ল। নাদিম গিটারটা পাশে রেখে সোজা হয়ে বসলো। বলে ফেলো। তোর নামে চিঠি লিখছি। নাদিম জবাব না দিয়ে চেয়ে রইল। বাহাদুর নাদিমের বছর বাঁধা ভৃত্য। রান্নাবান্না থেকে শুরু করে বাজারঘাট সবই করে সে পুরোদমে। শক্ত সমর্থ শরীরে পরিশ্রম করার অসাধারণ স্পৃহা। কিন্তু সমস্যা হলো বাহাদুর খুব একটা বাংলা বলতে পারে না। নাদিমের ধারণা বাহাদুর বাংলাটা ইচ্ছে করেই বলে না। বাংলা বোঝা সত্ত্বেও বাংলা বলতে না পারাটা বিশ্বাসযোগ্য নয়। নাদিম কয়েক সেকেন্ড চুপ থেকে নিষ্পৃহ কণ্ঠে বলল, আমার নামে চিঠি? আমাকে কি চিঠি পাঠাবে বাহাদুর? তোমার কথা ভুল হচ্ছে। চিঠিটা অবশ্যই আমার নামে নয়। বাহাদুর কিছু বলার আগে গিটার তুলে নিল নাদিম। গিটারের দিকে চেয়ে ভুরু কুঁচকে বলল, বাংলায় কথা বলো বাহাদুর। তোমার অধিকাংশ শব্দ আমি বুঝি না। বাহাদুর এবার বাংলায় কথা বলল। ভাঙা বাংলা আর তার নিজস্ব ভাষায় যতটুকু বলল তাতে চিঠিতে নাদিমের নামই লেখা আছে। সিভিল সার্জন অফিসে এসেছিল। বড়বাবু শহর থেকে কেউ একজনকে দিয়ে থানচি পাঠিয়েছে। বাহাদুর সে চিঠি নিতেই শহরে গিয়েছিল আজ। নাদিমের কপাল কুঁচকে এলো। উদ্বিগ্ন চোখে চেয়ে বলল, চিঠিটা কোথায়? বাহাদুর ফতুয়ার পকেট থেকে পলিথিনে কাগজে মোড়ানো একটা খাম বের করলো। খামটা নাদিমের দিকে এগিয়ে দিতেই চোখ দিয়ে টেবিলের উপর রাখতে ইশারা করলো নাদিম। বাহাদুর চিঠিটা টেবিলে নামিয়ে রেখে বলল, হে হবে হে রামিন বাবু। টিম না থাকলে যা আছে তাই রান্না করো। আমার মেজাজ ভালো নেই, আমাকে বিরক্ত করবে না। নাদিম চিঠিটার দিকে চেয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল। সহজ সরল বাহাদুর ভীত মুখে মাথা নাড়ল। বাহাদুর চলে যেতে চিঠিটা হাতে নিল নাদিম। দীর্ঘক্ষণ চিঠির দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইল সে। খামের গায়ে প্রেরকের নাম ঠিকানা নেই, তবে এসেছে ঢাকা থেকে। নাদিম খামটা উল্টো পাল্টে দেখলো। চিঠিটা যে পাঠিয়েছে সে নিশ্চয়ই খুব বুদ্ধিমান, নয়তো নাদিমকে খুঁজে পাওয়ার কথা না। নাদিম নিজেকে ঢেকে রাখার চেষ্টা যেমন করেনি, তেমনি কারো ধোয়াছড়ার মাঝেও নিজেকে রাখেনি। ঢাকা শহরটা একঘেয়ে অসহ্য লাগছিল বলেই হঠাৎ এক গন্তব্যহীন রাতের ট্রেনে উঠে পড়েছিল নাদিম। সেই ট্রেনে করে এসে পৌঁছালো রাজশাহী। প্রথম 2-3 মাস রাজশাহীর আনাচে কানাচে ঘুরে বেড়ালো নাদিম। তারপর ঢাকা থেকে কাগজপত্র জোগাড় করে মাস্টার্সটা শেষ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহীর হাওয়া অসহ্য ঠেকতেই পিছুটানহীন নাদিম পাড়ি জমালো চট্টগ্রামের পথে। চট্টগ্রামে সিভিল সার্জন অফিসে হেলথ প্রোগ্রামের প্রজেক্টের অস্থায়ী সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে কর্মরত সে। 2 বছরে ধরাবাঁধা চাকরি। এরপর আবারও অন্য কোনো শহরে গা ভাসানোর তাড়া। নাদিমের মতো উড়ো পাখির জন্য এই এক অসাধারণ কাজ। নাদিম কৌতূহল নিয়ে খাম খুলল। খামের ভেতরে থেকে নীল চিরকুট লেখা খামটা বেরিয়ে আসতেই চট করে বুঝে ফেললো এটা অবশ্যই আরফানের কাজ।
নম্রতাও তো বুদ্ধিমতী নয়, কিন্তু আরফান হঠাৎ তাকে চিঠি পাঠাবে কেন? হাজারো প্রশ্ন নিয়ে নীল খামটা ছিঁড়ে ভেতর থেকে ছবিটা বের করতেই কপালের কুঞ্চন গাঢ় হলো তার। সঙ্গে থাকা চিরকুটটা বার কয়েক করে টেবিলের উপর রেখে দিল। গিটারটা হাতে নিয়ে এক মনে সুর তুলল তাতে। বৃষ্টি ছাপিয়ে গেয়ে উঠল তার কণ্ঠ। গান বেশি দূর এগোলো না, গিটারের শব্দ থেমে গেল হঠাৎ। নাদিম হঠাৎ উপলব্ধি করলে সুন্দর পাহাড়ি বৃষ্টি, মুক্ত জীবন তার ভালো লাগছে না, বুক ভার লাগছে। হাত পা মৃদু কাঁপছে, গলা শুকিয়ে আসছে বারবার। নাদিম গিটার নামিয়ে রেখে বিছানায় গায়ে এলিয়ে দিল। ভরাট কণ্ঠে বাহাদুরকে ডাকলো। বাহাদুর ভীত চোখে দরজার কাছে উকি দিতে হাতের ইশারায় ভিতরে ডাকলো নাদিম। চেয়ার টেনে বসতে বলে বলল, তোমার ছেলে মেয়ে কজন বাহাদুর? তোমাদের ভাষায় বন্ধুদের কি বলে বাহাদুর? অবাঞ্ছিত প্রশ্ন। নাদিম জানে বাহাদুরের 2 মেয়ে 1 ছেলে। জানা প্রশ্ন জিজ্ঞাসা করার মানে হয় না, তবুও কেন জিজ্ঞাসা করলো জানা নেই, শুধু জানে কথা বলতে হবে। এই যে হাত পা অসাড় হয়ে আসছে, কিছু একটা পেয়ে যাওয়ার আনন্দে হাত পা কাঁপছে। এই কম্পন থামাতে হবে। বাহাদুর বিরস কণ্ঠে বলল, ঘরত বটা নাই বাবু। নাদিম বুক ভরে শ্বাস নিল, মৃদু কণ্ঠে বলল, সমাসী বাবু। নাদিম হাসলো। জানালার বাইরে বৃষ্টি দেখতে দেখতে বিড়বিড়িয়ে বলল, সমাজছি। বাহ, সুন্দর তো। একটু থেমে আবারও বলল। আমাকে ঢাকা যেতে হবে বাহাদুর, কালকেই যেতে হবে। তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। বাহাদুর অবাক হয়ে বলল, বারে পের জটের পদপট উঠিত গাড়ি নপেট। বৃষ্টি রাস্তায় কাদায়, গাড়ি পাওয়া যাবে না। নাদিম আনমনা কণ্ঠে বলল, তবুও যেতে হবে, যেতেই হবে বাহাদুর। আচ্ছা বাবু। নাদিম হঠাৎ সুর তুলল, ভীষণ করুণ কণ্ঠে গাইল, আমার ধুলাবালি জমা বই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল লাগে না এই মিথ্যে শহর, রাতের আড়ালে রই। বাহাদুরের হঠাৎ মন খারাপ হয়ে গেল। নাদিমের কণ্ঠে ভেসে আসা কাতরতা যেন আকাশের কান্না হয়ে বৃষ্টির শব্দে কণ্ঠ মেলালো। নাদিম গান থামিয়ে হঠাৎ প্রশ্ন করল, ভালোবাসাকে তোমরা কি বলো বাহাদুর? হুসপানা। নাদিম উঠে বসলো। হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা জ্যাকেটটা পরতে পরতে মৃদু হাসলো। বাহাদুরকে অবাক করে দিয়ে বলল, তরতেই হুসপানা বাহাদুর, তোমার জন্য ভালোবাসা বাহাদুর। বাহাদুরের সহজ সরল গাল লজ্জায় রাঙা হলো। পর মুহূর্তে বিস্ময় নিয়ে বলল, কোথায় যাচ্ছেন বাবু? যাচ্ছি বাহাদুর, এখনই যেতে হবে, আমার বন্ধুরা অপেক্ষা করছে। বারের ব্যাগ জটের বাবু। নাদিম অমায়িক হেসে বলল, ঝড়ে কিছু ক্ষতি হবে না বাহাদুর, ঝড়ের ভয়ে এখানে বসে থাকলে বরং ভীষণ ক্ষতি হয়ে যাবে আমার। উত্তেজনায় ঘুম হবে না, নিঃশ্বাস নিতে পারবো না। বাহাদুর আকাশসম বিস্ময় নিয়ে দেখলো একা এক সুদর্শন যুবক রাতের অন্ধকারে ভয়াবহ ঝড়ের মুখে উদ্ভ্রান্তের মতো বেরিয়ে গেল। পিঠে তার ঝুলন্ত গিটার আর কালো ব্যাগ, বুক ভরা সাহস, গন্তব্য বহুদূর। এত সাহস কোথায় পায় সে, কোথায় পায় এত তেজ? অস্ট্রেলিয়ায় হাড় কাঁপানো শীত, আবহাওয়ার তাপমাত্রা -4-এর কাছাকাছি। পথঘাট শুভ্র বরফে আচ্ছন্ন। ছোঁয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, গায়ে তার খয়েরি রঙের হুডি, হাতে পায়ে মোজা, তবুও তিরতির করে কাঁপছে শরীর। সাইমের গাড়িটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বরফে ডুবে থাকা ছোঁয়ার টয়টার পাশেই পার্ক করা হলো গাড়ি। খুব ভোরে গাড়ির হিটার অন করে বোতল থেকে পানি ঢেলে ওয়াইপার চালিয়ে সামান্য বরফ পরিষ্কার করেছিল ছোঁয়া, কিন্তু লাভ বিশেষ হয়নি। আবারও বরফ কুচিতে ভরে গিয়েছে গাড়ির গ্লাস। সাইম গাড়ি থেকে নেমেই হাত নাড়ল। ছোঁয়া উত্তরে মুচকি হাসলো। ঘরে ঢুকে গায়ের মোটা জ্যাকেট আর হাত মোজা খুলতে খুলতে সোফায় বসলো সাইম। একটা খাবারের প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল, Would you like to eat grilled chicken, chips এবং garlic sauce now? ছোঁয়া হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে হাসি হাসি চোখে চাইলো। প্যাকেটটা পাশে রেখে বলল, I'm Bangladesh যাচ্ছি সায়াম। Would you like to? সাইম অবাক চোখে তাকালো। বাংলাদেশ মানে? হঠাৎ বাংলাদেশে কেন? No plans, no reasons. Why did you make this decision? আমার ছুটি নেই ছোঁয়া, ইভেন তোমারও ছুটি থাকার কথা নয়। ছোঁয়া ভ্রু কুচকে চাইলো। সাইমের সামনের টেবিলটাতে বসে পড়ে তার কলার ধরে কাছে টেনে আনলো আচমকা। সাইম বিস্ময়ে হতবাক চোখে চেয়ে রইল। সাইমের বিস্ময় আরো কয়েক ধাপ বাড়িয়ে দিয়ে মুখ খুললো ছোঁয়া। এই যে নায়ক শাকিব খান সারাদিন অস্ট্রেলিয়া গরুদের মতো প্ল্যানিং রিজনস ক্যান খোঁজো। তুমি বাঙালি না? বাঙালিদের কোনো পরিকল্পনা থাকে না, তাদের কর্মকাণ্ড হবে হুটহাট, এটাই নিয়ম। সাইম বিস্ময়ে কথা খুঁজে পেল না। কয়েক সেকেন্ড চোখ বড় বড় করে চেয়ে থেকে বলল, এইভাবে কথা বলছো কেন তুমি? হারি ওকে? অবশ্যই ঠিক আছে। কান আমার দেখা রোগী রোগী মনে হয়ে যাচ্ছে তোমার? তুমি কইতেছো আমি রোগী? সাইম স্তব্ধ। সাইমের হতভম্ব চোখের দিকে চেয়ে হঠাৎ খিলখিল করে হেসে উঠল ছোঁয়া। সাইমের বিস্ময় এবার আকাশ ছিল।
ছোঁয়া সাধারণত শব্দ করে হাসে না, এমন উদ্ভট কথা তো কখনোই বলে না। ছোঁয়া কথা বলে মেপে মেপে মার্জিত ভঙ্গিতে। আজ হঠাৎ কি হলো তার? সাইম উদ্বিগ্ন চোখে ডান হাতটা বাড়িয়ে ছোঁয়ার কপালের উপর রাখলো, কপাল কুঁচকে বলল, তোমার কি জ্বর হয়েছে? তুমি ঠিক আছো? ছোঁয়া সাইমের হাতটা সরিয়ে নিজের হাতে নিল, ঠোঁট বড়া হাসি নিয়ে বলল, আমি ঠিকই আছি। আই ওয়াজ এনজয়িং দিস ল্যাঙ্গুয়েজ সাইম। আমার ফ্রেন্ডদের চেনো? ওরা এভাবে কথা বলতো। ওরা আমার মতো ভীতু নয়, আমার মতো গোছালো নয়, তবুও তারা পারফেক্ট। একবার নাদিম কি করছিল জানো? হঠাৎ স্যারের সামনে পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলে বলে ফেললো ধুরবাল, সময় শেষ হওয়ার আগেই খাতা টানাটানি, পরীক্ষা দিতাম না, ফেল দিলে ফেল, এসব ছাতা পাস মার্ক আমার লাগবে না, বালের পরীক্ষা। এইটুকু বলে আবারও খিলখিল করে হেসে ফেললো ছোঁয়া। তারপর হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে আনমনা হয়ে গেল। সাইমের কোনো কথা খুঁজে না পেয়ে চুপ করে বসে রইল। ছোঁয়া উঠে গিয়ে সাইমের পাশ ঘেঁষে বসলো। হয়তো এই প্রথমবারের মতো ভীষণ অনুভূতি নিয়ে বাহু চেপে ধরে কাঁধে মাথা রাখলো, বিড়বিড় করে বলল, আমি বাংলাদেশে যাব সাইম, আমাকে যেতে হবে। ওরা আমার জন্য অপেক্ষা করছে, ওরা আমার অপেক্ষায় আছে। আই উইল ম্যানেজ আনাদার জব, বাট আই ক্যান্ট গেট আনাদার অপরচুনিটি। আমার জীবনের সবচেয়ে কনফিডেন্স ডিসিশন এটা। এই ডিসিশন নিয়ে আমার কোনো কনফিউশন নেই, কিচ্ছুও না। সাইম অবাক চোখে চেয়ে রইল। ছোঁয়ার পূর্ণ আত্মবিশ্বাস দেখেই হয়তো ছোট্ট একটা চুমু খেলো ডান হাতের পিঠে। মৃদু কণ্ঠে বলল, ওকে, গো অ্যান্ড এনজয়। বাইরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নম্রতা রান্নার কাজে ব্যস্ত। হঠাৎ তার ঝাল ঝাল খিচুড়ি খেতে ইচ্ছা করছে। শাশুড়ি মা ঘুমাচ্ছে, কাজের মেয়েটাও ভাত ঘুমে। নম্রতার প্রেগন্যান্সির পর থেকে হুটহাট বাড়ি চলে আসে আরফান, আজও এলো। নিজের ঘরে নম্রতার খোঁজ না পেয়ে খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে উকি দিল। বউকে কোমরে ওড়না বেঁধে রান্না করতে দেখে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো সে। হালকা একটু কেশে বলল, হ্যালো মিসেস নিমপাতা, কি চলছে? হঠাৎ আরফানের ডাকে চমকে তাকালো নম্রতা, ভীত মুখে বলল, দেখুন, আপনি এখন মানা করবেন না, মানা করলেও আমি শুনবো না। রান্না প্রায় হয়ে গিয়েছে, সারা দিন বসে থাকতে ভালো লাগে না। আরফান হাসলো, কেবিনের উপর পা ঝুলিয়ে বসে বলল, মানা কেন করব? যেমন চাই তাই করবেন, শুধু ভারী কিছু না করলেই হলো। সারাদিন শুয়ে বসে থাকলে এমনিতেই শরীর খারাপ করবে, মুড সুইংও করবে বেশি বেশি। তার থেকে একটু আধটু কাজ করুন, তবে কাজ করার সময় আশেপাশে কাউকে রাখবেন, একা একা পণ্ডিতি করতে যাবেন না। নম্রতা মুখ কালো করে চুলোর আঁচ কমালো, আর চোখে আরফানকে দেখে নিয়ে বলল, আম্মু ফোন দিয়েছিল, বলেছে 1-2 মাসের মধ্যে আমায় নিয়ে যাবে। ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত ওখানে। নম্রতার কথা শেষ না হতেই বাদ সাধলো আরফান। অসম্ভব, আমি অনুমতি দেব না। অনুমতি দেবেন না মানে? আমি বাবা মার সাথে দেখা করতে যাব না? দেখা করবেন না তা তো বলিনি, তবে ওখানে গিয়েও থাকতে পারবেন না। এই বাড়িতে আমার সামনেই থাকতে হবে। এই ব্যাপারে আর একটা কথাও নয়। আমি যাবই, কেন শুনবো আপনার কথা? আমার উপহার কই? 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, অথচ উপহারের খোঁজ নেই। নিশ্চয়ই ভুলে বসে আছেন। আরফান কেবিনেট থেকে নেমে ফ্রিজ খুললো, পানির বোতল বের করতে করতে বলল, ভুলিনি, আর 4 দিন পর পাবেন। আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী সকালবেলায়। নম্রতা চোখ বড় বড় করে বলল, এক উপহারে 3 অকেশন পার করে দিতে চাইছেন? হ্যাঁ, এত কিপটা আপনি। এজন্যই ডক্টর বিয়ে করতে চায়নি। আম্মু ঠিকই বলেছিল, ডাক্তার এত কিপটা। আরফান হাসলো, পানির বোতলটা পাশে রেখে নম্রতার পেছনে গা ঘেঁষে দাঁড়ালো। খাবারের ঢাকনা খুলতে খুলতে ফিসফিস করে বলল, বিয়ের রাতের উপহার বিয়ের দিন ছাড়া তো দেয়া যায় না নম্রতা। আর আফসোস করেই বা কি হবে? ডাক্তার বিয়ে করে জুনিয়র ডাক্তারের ঘন্টিও তো বাজিয়ে ফেলেছেন। এখন এসব আফসোস টাফসোস বাদ দিয়ে কাজ করুন, স্বামীকে খাইয়ে দিয়ে স্বামী সেবা করুন। খাবারটা লোভনীয় দেখাচ্ছে। নম্রতা মুখ ফুলিয়ে বলল, যে মানুষ একটা চিরকুট লিখতে 3 সপ্তাহ লাগায়, তাকে আমি খাইয়ে দিই না। আরফান হাসছে, হাসি মুখেই বলল, দিবেন না মানে? দিতে বাধ্য, আমি জোর করে পেতে জানি। মহারানী নিম পাতা। তখন মাঝরাত। অভিমানী কিশোরীর মতোই মুখ ভার করে রেখেছে আষাঢ়ে আকাশ। চাঁদ তারাহীন আকাশের নিচে শীতল পাটিতে শুয়ে আছে একজোড়া মানবী। ঝিরিঝিরি ঠান্ডা বাতাসে উঠছে মানবীর এলো চুল, ছড়িয়ে রাখা শাড়ির আঁচল, চাঁদের পাটাতনে ছড়িয়ে ছিটিয়ে আছে ভেজা বেলি ফুল। বারান্দায় জ্বালিয়ে রাখা হারিকেনের আলো এসে পড়েছে শীতল পাটির একাংশে। মৃদু হলদে আলোয় কি ভীষণ মায়াবী দেখাচ্ছে প্রিয়তমার মুখ। আরফান এক হাতে ভর করে নির্নিমেষ চেয়ে আছে নম্রতার চোখে। নিকষ অন্ধকারেও খুঁজে বেড়াচ্ছে প্রিয়তমার অপ্রকাশিত সুপ্ত সৌন্দর্য।
নম্রতা আকাশের কি চেয়েছিল? আরফানকে স্থির চেয়ে থাকতে দেখে ঘাড় ফিরিয়ে তাকালো। আকাশে বিকট শব্দে বিদ্যুৎ চমকালো। নম্রতা চমকে গিয়ে চোখ কুঁচকে বন্ধ করে আবারও পিটপিট করে তাকালো। ঠোঁট ভর্তি হাসি নিয়ে বলল, কি দেখছেন? আরফান উত্তর দেওয়ার আগে ঝুম বৃষ্টি নামলো ছাদে। নম্রতার হাসি বিস্তৃত হলো। দুই বাহু দুপাশে মেলে দিয়ে ঘাড় ফিরিয়ে আকাশের দিকে তাকানোর চেষ্টা করলো। তাকানো যাচ্ছে না। বৃষ্টির তোড়ে বন্ধ হয়ে যাচ্ছে চোখের পাতা। শীতল পাটিটা ডুবে যাচ্ছে ঠান্ডা শীতল জলে। ভাসমান বেলিগুলো তীব্র সুবাস ছড়াচ্ছে আষাঢ়ে হাওয়ায়। কিছুক্ষণের মাঝেই পানি জমলো ছাদে। নম্রতার ছড়িয়ে রাখা লম্বা চুল এলোমেলো হয়ে সাঁতারে নামলো। আরফান নম্রতার দিকে চেয়ে থাকতে থাকতেই ডান হাত বাড়িয়ে হাতটা রাখলো নম্রতার চোখের উপর। নম্রতা এবার চোখ পিটপিট করে তাকালো। শীতে কাঁপতে কাঁপতেই খিলখিল করে হাসলো। আরফান কানের কাছে মুখ নিয়ে মৃদু কণ্ঠে বলল, আজকের এই দিনটাতেই হাত ভর্তি খুশি নিয়ে আমার নামে বধূ সেজেছিলে তুমি। আমার জীবনের সবচেয়ে বড় খুশি হওয়ার জন্য ধন্যবাদ মহারানী। মহারানীকে বিবাহবার্ষিকীর প্রথম প্রহরের শুভেচ্ছা। নম্রতা থমকে গেল। চোখ ফিরিয়ে অন্ধকারে ঢাকা আবছা চেহারাটার দিকে তাকালো। আজকেই প্রথম চিঠি পেয়েছিল আরফান। তার এখনো মনে আছে। কই, নম্রতার তো চিঠি দেওয়ার দিনক্ষণ খেয়াল নেই। আরফান কি করে খেয়াল রাখলো? ঠিক ঠিক সেই দিনে গিয়ে বিয়ের তারিখ ঠিক করালো। বিয়েও হলো সেই একই দিনে। এই অসাধারণ কথাটা এতদিন কেন প্রকাশ করেনি আরফান? আজ বলে চমকে দিবে বলে? নম্রতার ধারণা আরফানের কাছে চমক ঝুলিয়ে আছে। হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত কিছু করে চমকে দেওয়ার অসাধারণ এক ক্ষমতা আছে তার সারা শরীর জুড়ে। নম্রতার বৃষ্টি স্নান মুখের দিকে চেয়ে মৃদু হাসলো আরফান। ঝুম বৃষ্টির রাত্রিবেলা ভীষণ আবেশে দীর্ঘ এক চুমু খেলো নম্রতার বৃষ্টি ভেজা ওষ্ঠে। আষাঢ়ে আকাশ বুঝিয়ে লজ্জা পেল, নাকি আকাশ জুড়ে তীক্ষ্ণ আলো আর বিকট শব্দ ছড়িয়ে প্রেমবন্দি করলো সেই আষাঢ়ের চুমু। ঘুমের মাঝেই কানে সুরসুরি টের পেল নম্রতা। প্রথম দফায় চোখ বুঝেই কানে চুলকালো সে। দ্বিতীয়বারও একই কাণ্ড ঘটায় চোখ পিটপিট করে তাকালো। মুখের উপর ফরমাল পোশাক পরা আরফানকে ঝুঁকে থাকতে দেখে পাশ ফিরতে ফিরতে বিরক্ত কণ্ঠে বলল, জ্বালাচ্ছেন কেন ডক্টর? আরফান মৃদু হেসে বলল, ডাক্তার যে, তাই অনেক ঘুমিয়েছেন, এখন উঠুন। আমি হাসপাতালে যাচ্ছি। যাওয়ার আগে প্রেশার চেক করব। খাওয়া দাওয়া শেষে আদা চা খাবেন। টেবিলের উপর পানি রাখা আছে, আধ ঘন্টা পর পর পানি খাবেন। আজ গোসলের প্রয়োজন নেই, কাল বৃষ্টিতে ভিজেছেন, জ্বর হতে পারে। আপনার কিন্তু মেডিসিন নেওয়া অ্যালাউ নয়। জ্বর জ্বর ফিল হলে আমায় জানাবেন। নম্রতা কম্বলে চোখ মুখ ঢেকে বলল, উফ, ডাক্তার বড় হলেই এক সমস্যা। সব সময় ডাক্তারি শুরু করে দেন। বাসায় সব ডাক্তারি ঠক্তার চলবে না। আমাকে ঘুমোতে দিন, আমি ঘুমোবো। আরফান ভ্রু কুচকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, আপনি তবে ঘুমাতেই থাকুন। আপনার উপহারটা তাহলে ক্যান্সেল। নম্রতা লাফিয়ে উঠে বসলো। আরফান হাত ভাঁজ করে ভ্রু উঁচিয়ে চেয়ে আছে। নম্রতা চোখ ছোট ছোট করে চেয়ে বলল, আমার উপহার কোথায়? আরফান চামড়ার ব্যাগটা হাতে তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল। উপহার ক্যান্সেল? নম্রতা আর্তনাদ করে বলল। মানে কি? আরফান হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যেতে যেতে বলল, বাচ্চাদের মতো জেদ ধরার পানিশমেন্ট। নম্রতার মন খারাপ হয়ে গেল। কিছুক্ষণ মুখ ফুলিয়ে বসে থেকে ব্যাপারটা যাচাই করার জন্য দৌড়ে গেল বারান্দায়। ডাকবাক্স তন্ন তন্ন করে খুঁজেও কোনো চিঠি পাওয়া গেল না। বারান্দায় থাকা ফুলের টব, ডাকবাক্সের পেছনে সব জায়গায় খোঁজ নিয়ে হতাশ হয়ে বসে পড়ল দোলনায়। আরফান তবে সত্যি উপহারটা রেখে যায়নি? নম্রতার মন খারাপ ভাব তরতর করে বাড়তে লাগলো। ঠিক সেই সময় বারান্দার দরজায় এসে দাঁড়ালো যুবতী কাজের মেয়েটা। নম্রতার দিকে বাদামি এক খাম এগিয়ে দিয়ে বলল, ছোট ভাবি, আপনার নামে চিঠি এসছে। নম্রতা ভ্রু কুঁচকে চিঠির দিকে তাকালো। এই বাড়িতে শুরু থেকেই কনিষ্ঠ পুত্রবধূর দৃষ্টিতে দেখা হয় তাকে। কোনো অনুষ্ঠান বা উৎসবে পুত্রবধূর উপহার হিসেবে বরাবরই একই রকম দুটো উপহার কেনা হয়। একটা নম্রতাকে দিয়ে অপরটি পাঠানো হয় যশোরে থাকা স্নিগ্ধার কাছে। প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও পরে বুঝেছে। নেহালের মৃত্যুর পর জোর করেও বিয়ের পিড়িতে বসানো যায়নি স্নিগ্ধাকে। নিজেকে নেহালের নামের সাথে জড়িয়ে রাখতেই সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য বোধ করে স্নিগ্ধা। ছোট্ট একটা বাচ্চার দত্তক নিয়ে যশোরের ছোট্ট একটা ফ্ল্যাটে একা একা সংসার গড়ে তুলেছে সে। যশোর কলেজে অধ্যাপনার ছোট্ট বাচ্চার ব্যস্ততা নিয়ে পার করে দিচ্ছে অসহনীয় রাত দিন 24 ঘন্টা। নম্রতা হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে উল্টে পাল্টে দেখলো, ঠোঁট উল্টে বলল, এটা কি তোমার নিষ্প্রভ ভাইয়া দিয়েছে? যুবতী মেয়েটা মাথা নেড়ে বলল, না ছোট ভাবি, চিঠি তো পিয়ন দিয়ে গেল সকালে। নম্রতা অবাক হলো। সত্যি সত্যি পিয়ন দিয়ে গেল চিঠি? কি আশ্চর্য! নম্রতাকে কে পাঠাবে চিঠি? নম্রতা যুবতী মেয়েটিকে যেতে বলে কৌতূহল নিয়ে চেয়ে রইল খামে। রেজিস্ট্রি করা চিঠি, প্রেরকের নাম ঠিকানা নেই।
নম্রতা দম আটকে খাম খুলল। ভেতর থেকে নীল চিরকুট নামে খামটা বেরিয়ে আসতে বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল নম্রতার। মনটা খুশিতে নেচে উঠল হঠাৎ। নিশ্চয়ই সেই উপহারটাই পাঠিয়েছে আরফান, কিন্তু ডাকবাক্সে না রেখে এভাবে পাঠালো কেন? হাজারো প্রশ্ন নিয়ে নীলরঙা খামটা খুলতেই বাকরুদ্ধ হয়ে গেল নম্রতা। 6 বন্ধুর ফ্রেমে বন্দি ঝলমলে ছবি আর ছোট্ট চিরকুট দেখে সব কেমন এলোমেলো হয়ে গেল নম্রতার। কি করবে, কি হচ্ছে কিছু বুঝতে না পেরে চিঠি কোলে স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ। ছবির পিঠে গামে আটকানো আরেকটা চিঠি পেয়ে ভ্রু বাঁকালো নম্রতা। নীল কাগজের মাঝ বরাবর মাঝারি আকারের চিঠি। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের মধ্যে একটি হলো আনন্দ অশ্রু। আপনি কি এই চিঠিটা পেয়ে আনন্দে হাউমাউ করে কাটবেন নম্রতা? যখন আপনি জানবেন আপনার খুব প্রিয় মানুষগুলো টিএসসির পুরনো সেই চায়ের স্টলটাতেই দীর্ঘ অপেক্ষায় আছে, অপেক্ষার প্রহরগুলোতে আপনাকেই খুঁজছে, আপনাকেই ভাবছে, তবে কি ভীষণ আনন্দে আমার বুকে ঝাঁপিয়ে পড়বেন আপনি? এই চিরকুটটাকে হাসি আনন্দের চিরকুট বলে স্বীকৃতি দিবেন? নম্রতা শক্ত হয়ে বসে রইল। এসবের মানে কি? বন্ধুরা টিএসসিতে অপেক্ষা করছে মানে? নাদিম, রঞ্জন, নীরা ওরা সত্যি এসেছে? এসব আদৌ সম্ভব? নম্রতার মস্তিষ্ক বিশ্বাস করতে না চাইলেও কোমল মনটা যেন থরথর করে কাঁপছে। সেই সাথে কাঁপছে গোটা শরীর। নম্রতা এক ছুটে নিজের ঘরে গেল। আরফানের নাম্বারে ডায়াল করতেই উত্তেজনায় ধুকপুক করতে লাগলো বুক। আরফান ফোন ধরেই বলল, বাসার বাইরে রিক্সা অপেক্ষা করছে নম্রতা, আর টিএসসিতে বন্ধুরা। জলদি করুন, নাকি উপহারটা পছন্দ হচ্ছে না? নম্রতা বিস্ময় এক হাতে মুখ চেপে ধরল। জলমলে জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। উত্তেজনায় আটকে গেল কথা। বহু কসরত করে রুদ্ধ কণ্ঠে বলল, ওরা ওরা সত্যি? আরফান হেসে ফেলল এবার। স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলল, ভালোবাসি নম্রতা, আগে কখনো বলা হয়নি বোধহয়, আজ বলছি। ভালোবাসি, ভালোবাসি। নম্রতা ডুকরে কেঁদে উঠল এবার। আরফান হাসছে। নম্রতা হাউমাউ কান্নায় ভেঙে পড়ে রুদ্ধ কণ্ঠে বলল, আমি আপনাকে একদম ভালোবাসি না ডক্টর, একদম না। নম্রতার হাউমা কান্নায় দোতলা থেকে ছুটে এলেন শাশুড়ি মা। বিস্ময় আর উদ্বেগ নিয়ে বললেন, ডাকছো কেন মা? মুড সুইং হচ্ছে? শরীর খারাপ লাগছে? বাবাকে মনে পড়ছে আম্মু? নম্রতা ফোনটা বিছানায় ফেলে 2 হাতে মুখ ডেকে ফুপিয়ে কেঁদে উঠল। রুদ্ধ কণ্ঠে বলল, তোমার ছেলেকে আমি একদম ভালোবাসি না মা। ভদ্রমহিলা ব্যাপারটা ধরতে না পেরে অবাক হয়ে চাইলেন। বিছানা থেকে ফোনটা তুলে নিয়ে লাউড স্পিকার দিতেই ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো কানে। আরফান হাসছে। ভদ্রমহিলা গম্ভীর কণ্ঠে বললেন, কি ব্যাপার নিষ্প্রভ? তোমার বৌমাকে আমি প্রচন্ড ভালোবাসি মা। ছেলের কথায় হেসে ফেললেন ভদ্রমহিলা। ফোনটা নম্রতার হাতে ধরিয়ে দিয়ে মাথায় আলতো হাত বুলিয়ে বেরিয়ে গেলেন। ওপাশ থেকে উচ্ছল ভরাট কণ্ঠে বলে উঠল, ভালোবাসি, ভালোবাসি নিম পাতা নীল চিরকুটের থেকে বেশি, শ্যামলতার থেকে একটু কম। ভরা দুপুর, সূর্যের উত্তাপ নেই। রাতে বৃষ্টি হওয়ায় এখানে সেখানে কাদামাখা জল। নাদিম চিরপরিচিত চায়ের স্টলে বসে আছে, গায়ে চেক শার্ট, কোলের উপর রাখা গিটার। নাদিম আগ্রহ নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আজ 3 বছর পর ঢাকায় ফিরেছে সে। চিরপরিচিত জায়গাটা আজও একই রকম, কোনো পরিবর্তন নেই। পরিবর্তন থাকলেও সেই সূক্ষ্ম পরিবর্তনটা নাদিম ধরতে পারছে না। নাদিম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতেই রাস্তার বাঁকে চিরচেনা একজনকে চোখে পড়ল হঠাৎ। নাদিম চায়ে চুমুক দিতে গিয়েও থেমে গেল। চায়ের কাপ মুখের কাছে নিয়ে স্থির চেয়ে রইল রাস্তার বাঁকে। চেহারাটা ধীরে ধীরে স্পষ্ট হলো। সামনের মানুষটি হঠাৎ দাঁড়িয়ে পড়ল নাদিমও। দুজনের ঠোঁটে বিস্তৃত হলো ধীরে ধীরে। তারপর ছুটন্ত ঘোড়ার মতোই ছুটে এলো দুজনে। কয়েক সেকেন্ডে সেই আলিঙ্গনেই ঘুচে গেল বছর তিনেকের দূরত্ব। প্রতিদিনই দেখা হচ্ছে এমন ভাব নিয়ে মুখ ছুটল তাদের। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি বল, এত দেরি করলি কেন? রাস্তায় কোনো সুন্দরী মাইয়া দেখে আটকে পড়ছিলি নাকি মামা? হ্যাঁ, এখনো ভালো হইতে পারলি না? আফসোস। রঞ্জন হেসে ফেলল। নাদিমের পিঠে শক্ত কিল বসিয়ে বলল, নিজের গুণ আবার উপর ছাড়ছিস। 1 ঘন্টা যাবত এখানে এমনি বসে বসে মশা মারতেছিলাম তুই, হ্যাঁ? বলিয়ে বিশেষ করলাম তোকে আমি খুব ভালো করে চিনি। গত 1 ঘন্টা এই রাস্তা দিয়ে কয়টা মেয়ে গিয়েছে তা সিসিটিভি ফুটেজ থেকেও ভালো বলতে পারবি তুই। কোনটা পছন্দ হয়েছে মামা? নাদিম উত্তর দেওয়ার আগেই অন্তুর বাইক এসে থামলো পাশে। বাইক থামিয়ে একরকম লাফিয়ে নেমে পড়ল অন্তু। নাদিম, রঞ্জনও যেন একরকম ঝাঁপিয়ে পড়ল তার উপর। সবার মুখে উপচে পড়া হাসি। অযথাই হাসছে তারা। সবার শরীরে কম্পিয়মান উত্তেজনা। অন্তুকে ছেড়ে নীরার দিকে ভ্রু কুঁচকে তাকালো নাদিম। নীরার বেনি করে রাখা চুল টেনে দিয়ে বলল, কয় প্যাকেট আটা ময়দা লাগাইছিস? সত্যি করে কত ভতি, হ্যাঁ? ময়দার যন্ত্রণায় তোরা তো দেখা যেতেছে না রে।
নীরা চোখ গরম করে তাকালো। অন্তু নীরার মাথায় একটা চাটি মেরে বলল, কমপক্ষে 3-4 ব্যাগ তো লাগাইছে। জামাই টাকা ধ্বংস করে ফেললেই ফাজিল মেয়া। অন্তুর কথায় হুহা করে হেসে উঠল সবাই। নীরা কোমরে হাত রেখে চোখ নাক ফুলিয়ে তাকালো। রঞ্জন নীরাকে এক হাতে আলতো জড়িয়ে ধরে বলল, বেচারিকে সহজ সরল পেয়ে এভাবে জ্বালাচ্ছিস কেন তোরা? না হয় 2-3 ব্যাগ লাগিয়েছি, 10-15 তো আর ক্রস করেনি। নিটু, তুই এদের কথায় কান্দিস না তো। নিশ্চিন্তে আটা মাথা লাগিয়েছে, সমস্যা নেই। নীরা চেঁচিয়ে উঠে বলল, রঞ্জন তুইও? অন্তু নাতিম হাসিতে গড়াগড়ি খেলো এবার। নীরা একে একে তিনজনের দিকে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করছে, কিন্তু লাভ বিশেষ হচ্ছে না। বন্ধুরা তার রাগকে বিশেষ পাত্তা দিচ্ছে না। বন্ধুদের হাসি মজার মাঝেই নম্রতা এসে পৌঁছালো। বন্ধুদের একসাথে দেখে রিক্সা থেকে নেমে এক হাতে মুখ চেপে চেঁচিয়ে উঠল সে। নম্রতাকে দেখে চোখ টলমল করে উঠল নীরার। নম্রতা সেখানেই মুখ চেপে ঠায় দাঁড়িয়ে রইল। নীরা ছুটে গিয়ে জড়িয়ে ধরতেই দুজনাই ডুকরে কেঁদে উঠল একই তালে। এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ কান্না ছাড়া আর কি করে প্রকাশ করা যায়? নম্রতা রুদ্ধ কণ্ঠে বলল, আর আমি তুই এখন আমার সরি বলস না। বেআইন হওয়ার চিন্তা বাদ দে, আমি তোরে মেয়েকে দিব না। নীরা কাঁদতে কাঁদতেই হেসে ফেলল। রঞ্জন, নাদিম, অন্তু এগিয়ে এলো এবার। রঞ্জন মন খারাপ ভাব নিয়ে বলল, বলিস, তুমি আমার সাথে সাক্ষাৎ না করে এই মহিলার জন্য কেঁদে ভাসিয়ে ফেলছ? এটা তো ঠিক না। আমি কষ্ট পেয়েছি। তৎক্ষণাৎ হেসে ফেলল নম্রতা। রঞ্জনের পেটে শক্ত ঘুষি দিয়ে বলল, এখন কলিজা যা ফুট। রঞ্জন পেট চেপে ধরে বলল, আরফান ভাই কি তোর লোহা টোহা খাওয়ায় নাকি নমু? এক খুশিতে কলিজে বের করে ফেলেছিস অত্যাচারী মহিলা। এবার দৃশ্যপটে এলো নীলরঙা অত্যাধুনিক এক টয়োটা গাড়ি। আশেপাশে কাদা ছিটিয়ে রাস্তা ঘেঁষে দাঁড়ালো। ড্রাইভার ছুটে এসে দরজাটা খুলে দিতে বেরিয়ে এলো ছোঁয়া। গায়ে তার জিন্স আর নীলরঙা কুর্তি। গাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের দিকে চেয়ে কয়েক সেকেন্ড থমকে দাঁড়ালো সে। বন্ধুরা ঘাড় ফিরিয়ে চেয়ে আছে, সবার ঠোঁটেই হাসি। ছোঁয়া ধীরে স্থিরে কয়েক পা এগিয়ে যেতেই বিস্তৃত হাসলো নাদিম। ঘাড় কাত করে বলল, চেনা চালা লাগে, এটা আমাদের ইংরেজ বলত না? ছোঁয়া হাসলো। নাদিম হাত বাড়িয়ে দিয়ে বলল, আয় আয়। ছোঁয়া নাদিমের কাছাকাছি দাঁড়িয়ে আচমকাই ফুপিয়ে উঠল। তারপর ঢলে পড়ল নাদিমের বুকে। রুদ্ধ কণ্ঠে বলল, আই মিস ইউ সো মাচ। না, হতবাক নাদিম চূড়ান্ত বিরক্তি নিয়ে বলল, মিস করছিস ভালো কথা, কিন্তু কাইন্ডা গাইডটা আমার শার্ট নষ্ট করা মানে কি? হ্যাঁ, বিয়ের দিনও তো তুই আমার পাঞ্জাবি নষ্ট করছিস হারামি। দূর হয়ে খারা, দূরে যাই খারা। আর মাংস দলা পাগায়া গেল ইংরেজের বাচ্চা। ছোঁয়া রাগান্বিত চোখে চেয়ে সরে দাঁড়ালো। রাগ নিয়ে বলল, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। কথার প্যাটার্ন শুনলে তো কারো ভূমি পেয়ে যাবে। নাদিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো তুই শুনস কেন? কান বন্ধ করে রাখ। ইংরেজ বলদকেও কানের প্রয়োজন নাই। এরা কান থাকলেও বলদ, না থাকলেও বলদ। তখন বিকেল। সারাদিন ভার্সিটি জুড়ে হই হুল্লোড় করে আগের মতো সিএনজি ধরে রমনা পার্কে গিয়ে বসলো তারা। লেকের পাড়ে শান বাঁধানো বেঞ্চে হাত পা ছড়িয়ে বসে আছে নাদিম। আজও বেঞ্চ ভেজা। অন্তু আর রঞ্জন কাগজ জোগাড় করে তার উপর বসে আছে। বাকিরা এখানে ওখানে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে। সবার হাতেই বাদামের ঠোঙা। অন্তু ভীষণ আয়েশ করে বাদাম চিবাতে চিবাতে বলল, মহিষের কোনো খবর জানিস না দিব? নাদিম খোসা সহ বাদাম হাওয়ায় ছুঁড়ে মেরে মুখ দিয়ে লুফে নিতে নিতে বলল, আমার জানার কথা নাকি? অন্তু অবাক হয়ে বলল, এক সময় তোর হাফ প্রেমিকা ছিল, তো জানার কথা না? তুই চাইলে আমি খবর নিয়ে দিতে পারি। কি খাওয়াবি বল? আমার টেহা বেশি হয় নাই, শুয়ে থাকতে বোধে গেলাই। ওরে দিয়ে আমি করুনটা কি? কি করবি মানে? বিয়ে করবি। বিয়ে না করলে প্রেম করবি, তারপর যা করা লাগে তাই করবি। মেয়েটা ভীষণ পছন্দ করতে তোকে। নাদিম কয়েক সেকেন্ড চুপ থেকে ভাবলেশীন কণ্ঠে বলল, গুড। আমাকে প্রচন্ড পছন্দ করার জন্য তাকে ধন্যবাদ। এখন এসব আজাইরা প্যাচাল বন্ধ কর। অন্য অনুভূতির গুরুত্ব দিতে শিখলি না। মেয়েটা মারাত্মক সুন্দরী ছিল। নাদিম বাদাম খাওয়ায় মনোযোগী হয়ে বলল, তোরা তো রং লাগলে তুই নিয়ে গা, আমার রং লাগে নাই, আমার ওরা দরকারও নাই। অন্তু দুঃখী দুঃখী কণ্ঠে বলল, রং তো লেগেছিল বন্ধু, কিন্তু তুমি তো পাত্তা দিলে না। আমার একমাত্র প্রেমটা নির্দয়ের মতো বানচাল করে দিয়েছিস তুই। তোর বোন। এটুকু বলতেই শক্ত এক কিল পড়ল অন্তুর পিঠে। নাদিম দ্বিতীয় লাথিটা দিয়ে বলল, সালা, তুই আসলে চরিত্রহীন। বউরাইকে অন্য মায়ের দিকে নজর দিস। নীরা কুটিল দৃষ্টিতে চেয়ে বলল, আরো একটা দে, বেয়াদব পুরুষ মানুষ। অন্তু পিঠে হাত বুলাতে বুলাতে বলল, নিরুর বাচ্চা, তোর যদি আমি আসার নামাচ্ছি তবে আমার নাম অন্তু না। নাদিম বাদামের ঠোঙাটা ছুঁড়ে ফেলে গিটার তুলল হাতে। টুংটাং সুর বাজলো গিটারের তারে তারে। বন্ধুদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠল স্মৃতিময় বিকেল। কণ্ঠে কণ্ঠে গেয়ে উঠল বহু পুরনো এক গান।
আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা আঁখি, দুটি চোখ, তুমি ব্যথার গাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। পুনশ্চ রাউন্ড শেষ করে সন্ধ্যার কিছু আগে চেম্বারে ফিরল আরফান। 5টা থেকে রোগী দেখার সময়। প্রথম রোগী চেম্বারে ঢোকার 5 মিনিট পরেই দরজায় টোকা দিল সাইদ। ভীষণ বিনয়ী কণ্ঠে বলল, আপনার নামে একটা পার্সেল আসছে স্যার। আরফান অবাক হয়ে তাকালো। পার্সেল মানে? তার কাছে তো কোনো পার্সেল আসার কথা না, আর আসলেই বাবা হাসপাতালের ঠিকানায় কে পাঠাবে পার্সেল? আরফান ইশারায় পার্সেলটা টেবিলের উপর রাখতে বলল। সাইজ দেখে বোঝা যাচ্ছে বেশ ভারী একটা পার্সেল। আরফান রোগীর কথায় মনোযোগী হতে পারছে না, চোখ দুটো বারবার পার্সেলের দিকে ছুটে যাচ্ছে। মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, কি আছে পার্সেলে, কে পাঠালো? রোগীকে প্রেসক্রাইব করে প্রচন্ড কৌতূহল নিয়ে পার্সেল খুলল আরফান। পার্সেল খুলে প্রচন্ড ধাক্কায় হতভম্ব হয়ে গেল সে। পার্সেলের ভিতর একটা বই, যেন তেন কোনো বই নয়, গ্রন্থাগারের সেই স্মৃতি জড়িত দর্শনের বই। আরফান বিস্ময়ে স্তব্ধ হয়ে চেয়ে রইল দর্শনের সেই বইয়ে। অভ্যাসবশত বইয়ের মলাটের নিচে হাত দিতে বেরিয়ে এলো ছোট্ট এক নীল চিরকুট। কিশোরী বয়সে প্রথম চিরকুটের সাক্ষী হয়েছিল এই বই। নিজ দায়িত্বে মুড়িয়ে নিয়েছিল নীল চিরকুটের শত গোপন নির্লজ্জ কথা। আজ বইটিকে আবারও সেই দায়িত্ব ফিরিয়ে দিচ্ছি। আমার জীবন্ত চিরকুটটাকে আমার জীবন্ত নীল চিরকুট হওয়ার জন্য ধন্যবাদ ডক্টর সাহেব। কিশোরী বয়সে আমার হয়েছিল, বৃদ্ধ বয়স পর্যন্ত আমার ব্যক্তিগত নীল চিরকুট হয়েই থাকবেন প্লিজ। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না, একটুও না। শুধুমাত্র জীবন্ত নীল চিরকুটটাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারি না, দম বন্ধ লাগে, মৃত্যু অবধারিত মনে হয় এই চা।